এই যে এত আমরা এসআইআর নিয়ে কথা বলছিলাম এবং লোকপালের দুর্নীতির যে অভিযোগ সামনে আসছে, অর্থাৎ উদ্বেগের জায়গাটা, আশঙ্কার জায়গাটা, বড় উদ্বেগের জায়গাটা এবার আপনাদের সামনে আনবো। সেটা হচ্ছে হাসপাতালে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, সুরক্ষার অভাব। হাওড়ায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালেই ফের হাড়হিম করা ঘটনা। আক্রান্ত মহিলা জুনিয়র চিকিৎসক, উঠল মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার মতো অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ার এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শেখ সম্রাট নামে স্থানীয় আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৩। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় থামার আগেই এবার হাওড়ার উলুবেড়িয়ায় সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের মতো অভিযোগ উঠেছে। পাশের আরেকজন বলেন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের হোমগার্ড শেখ বাবুলাল, যিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এসব বলেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ভাইজিকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের হোমগার্ড শেখ বাবুলাল। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, রোগীকে পরীক্ষা করার পর অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে মনে হয় তাঁর। মহিলা জুনিয়র চিকিৎসকের অভিযোগ, বচসার মধ্যেই তাঁর উপর চড়াও হন রোগীর পরিজনরা। মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি অবধি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে হুমকি শাসানি দিতে থাকেন। এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন, আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, একজন মহিলা জুনিয়র চিকিৎসকের সঙ্গে এরকম আচরণের সাহস আসে কোথা থেকে? বারবার কেন সরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে? বুধবার সকালে হাসপাতালে আসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা। কথা বলেন অভিযোগকারী জুনিয়র চিকিৎসক ও অন্যদের সঙ্গে। মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষর সঙ্গেও দেখা করেন তারা। এই রকমের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য, এবং ঘটনা ঘটার জন্য কে কে দায়ী ছিলেন তাদের শাস্তি যাতে হয়, সেই দাবি নিয়েই আমরা এসেছি। আমরা যা দেখতে পেয়েছি, তিনি এফআইআর করেননি প্রাথমিকভাবে। যে ভিকটিম তাকেই পুলিশ থানায় গিয়ে এফআইআর করতে হয়েছে। এটা আমাদের মনে হয়েছে প্রিন্সিপাল তার দায়িত্ব পালন থেকে কিছুটা গাফিলতি রয়েছে। একটা ভয়ঙ্কর আতঙ্ক তার চোখের মুখে রয়ে গেছে। হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তার বৃদ্ধি আর ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। প্রিন্সিপাল নিজে বলছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা আদৌ কোনো ৫-৭ জন ১০ জন ঢুকলে তাদেরকে আটকাবার ক্ষমতা এদেরকে নেই, এরা সেটা করতে পারবে না। কর্তৃপক্ষ নিজেই সেই দায়টা স্বীকার করে নিচ্ছে। হাওড়া সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগের ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। বুধবার হাসপাতালে আসেন উলুবেড়িয়া থানার আইসি। হাসপাতালে তাঁর কাছে ডেপুটেশন দেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। বুধবার হাসপাতালে আসে সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটির মতো সংগঠনের প্রতিনিধিরা। হাওড়া জেলা পুলিশ গ্রামীণের সুপার জানিয়েছেন, অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের প্রসূতি বিভাগে যেখানে এই ঘটনাটি ঘটে তার বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। সুনীত হালদার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে অনিল জানার কাছে যাব। অনিলদা, মানে মূল প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা। আমরা আরজিকরের ঘটনা দেখেছিলাম, তারপর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল এবং খাতায় কলমে নিরাপত্তার অনেক কিছু তৈরি হয়েছিল, কিন্তু সেটা যে খাতায় কলমেই থেকে গেছে, এই জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি মারধরের ঘটনা তো আবার প্রমাণিত। ব্যাপার হচ্ছে, অপরাধ করার পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, যেমন দুর্গাপুরে
খুব ভালো ব্যবস্থা নিয়েছেন, শর্টেস্ট টাইমের মধ্যে যেটা করেছে উইথ পারসুয়েশন এবং স্প্লেন্ডিড জব ধরেছে। কিন্তু এই রকম হবার পরে তারপরে যে প্রশ্নগুলো উঠেছে সেটা তো না উঠলেই ভালো হতো, বাঞ্ছনীয় নয়। তার ফলে হয় কি, এরা এখন দেখা গেল হোমগার্ডটি টেম্পোরারি হোমগার্ড, তার মানে এগুলো বৈশ্বনাথ বাবুদা এসে এগুলো ঢুকিয়েছেন। আগেকার হোমগার্ডের বিরুদ্ধে খুব একটা বেশি অভিযোগ হতো না, সিভিক ভলেন্টিয়ার নামে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু হোমগার্ডদের বিরুদ্ধে খুব একটা হতো না। এখন হোমগার্ড এখন এইসব করছে, এরা সাহস পাচ্ছে করতে। এরা প্রত্যেকে দেখা যাচ্ছে মানে তৃণমূল দেখুন, এখন সবাই তৃণমূল করে চাকরির জন্য বা এই জন্য, তৃণমূল করলে এই যে বাঁদরামি করতে হবে এই অধিকারটা কে দিয়েছে? আপনাদেরকে কেউ বলেন টলেন না, কোনো ব্রিফিং টিফিং করেন না? যদি করো কিন্তু বিপদে পড়বে। মানে সবই কি একটা মানে ওটা ডিএনএতে ঢুকে গেছে, তৃণমূল করলে আমাদের এইসব করতে হবে, আমরা বিরাট মানে খালি ভোটের সময় আমাদের ভোটটা করিয়ে দাও, বাকি তুমি যা খুশি করো। লাইসেন্স দিয়ে দিয়েছেন নাকি? ডাক্তারকে মানবে না, আপনারা হাইকোর্টকে মানবেন না, সে কেন্দ্রীয় সরকারের আপনার বডিকে মানবেন না, কনস্টিটিউশনাল বডি। এখানে তারা কনস্টিটিউশনাল বডিকে না মেনে একটা ডিসঅর্ডার করবেন, করে একটা ব্রেকডাউন করে দেবেন, যাতে এখন মানে অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট করা যায় অন্যদিকে। এগুলো কি চলছে কি? এগুলো বদনাম তো সরকারের হচ্ছে। যদিও পুলিশ ব্যবস্থা নিয়েছেন, এখানে ওনাকে যেতে হয়েছে কেন? এরা ধরলে কেন প্রিন্সিপাল কেন অ্যাকশান নেবেন না হোমগার্ডের এগেন্সে তার কন্ট্রোলে? আপনারা এখানে গিয়ে কৃষ্ণনগরে একজনকে গুলি করে একজন মহিলাকে মারলো, তার বাবা যেহেতু বিএসএফে কাজ করে তাকে অ্যারেস্ট করেছেন, নাকি এ করেনি? তাহলে হোয়াই নট আপনার সাউথ সিটি ল কলেজের আপনার ভাইস প্রিন্সিপাল অ্যারেস্ট হয়নি? তাহলে কেন এখানে প্রিন্সিপালকে ডেকে বলা হবে না আপনারা কেন এগুলো দেখেন, অ্যাকশন নেননি? এগুলো দায়িত্ব কার? উনি যখন মানে হসপিটালের দায়িত্বে আছেন, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব তো ওনার ডাক্তারদের প্রোটেকশন দেওয়া। এগুলো কি চলছে? এগুলো আমাদের শুনতেও তো আলোচনা করতেও খারাপ লাগছে এগুলো। বৈশ্বনাথ দেখুন, সব থেকে বড় প্রশ্নটা ভয়। খাতায় কলমে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা যে কোনোটাই কিছু হয়নি, তার ফল তো এটাই। উলুবেড়িয়া যে ঘটনা ঘটেছে, আরজি করের ঘটনার পর একাধিক ঘটনা, কসবার ল কলেজ বলুন বা পাঁশকুড়ায়, মানে পাঁশকুড়াতেও যারা এই নিরাপত্তার দায়িত্বে থাকা যে ফ্যাসিলিটি সংস্থা, ঠিকাদার সংস্থা, তার যে ফ্যাসিলিটি ম্যানেজার যে গ্রেফতার হয়েছে, সেই নিরাপত্তা সংস্থাকে পর্যন্ত এই তালিকায় রয়েছে। মানে এই নিরাপত্তা সংস্থাও এই হসপিটালের দায়িত্ব। আমি বলছি কোথায়? অর্থাৎ মানে সর্ষের মধ্যেই ভূত। না, উলবেড়িয়ার যেটা ঘটনা ঘটেছে সেটা তো নিন্দনীয় ঘটনা, এবং এটার জন্য অ্যারেস্টও হয়েছে, 3 জন অ্যারেস্ট হয়েছে। যারা এটা করেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যে ঘটনাটা সে হুমকি বা শাসানি যাই ঘটনাটা ঘটেছিল, এর বিরুদ্ধে কিন্তু একটা দৃঢ় পদক্ষেপ সরকারের তরফ থেকে নিয়েছে। আমি এইটুকু বলতে পারি যে আমাদের দলের তরফ থেকে বা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কোনো জায়গায় এই ধরনের ঘটনাকে সাপোর্ট করা হবে না। যে করেছে সে তার ভাইজিকে দেখাতে গেছিল, তার সঙ্গে ডাক্তারবাবুর হঠাৎ ডাক্তারবাবুকে সে এই ভাষায় কথা বলবেই বা কেন, এইভাবে করবে কেন? তার জন্য আইনের যা প্রভিশন আছে সেই সেকশনে ওকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সে তো কাস্টাডিতে গেছে, এবং তার সঙ্গে যারা ছিল তারাও অ্যারেস্ট হয়েছে। যে অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, সাহস কোথা থেকে পাচ্ছে এরা? এই সাহস পাচ্ছে, এতটা বেপরোয়া হচ্ছে, তার মানে কোথাও তাদের কোনো ভূমিকা মানে ভয় নেই। না, এইটা যে মানে টেনে নেওয়া সবকিছুর মধ্যে যদি আপনারা মানে একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করেন, এটা কোনো লিঙ্ক তৈরি করার চেষ্টা করছি না। ঘটনা যা ঘটছে, ঘটনার যে ক্রোনোলজি সেটাই তো বলে দিচ্ছে। না, এটা এখানে কি আপনাকে বলা মানে কোথাও তো এলো না যে এটাকে তৃণমূল সাপোর্ট করেছে। আপনি বলুন, একজন না সাপোর্টের প্রশ্ন না, একজন হোমগার্ড এত সাহসটা পায় কি করে? এবার ভিন্ন ভিন্ন ঘটনায় সামাজিক ব্যাধি নানান ধরনের লোক আছে, সামাজিক স্তরে বিভিন্ন লোক আছে। আমরা যখন ঘটনাকে কন্ডেম করছি, যখন একে অ্যারেস্ট করা হয়েছে, যখন অলরেডি সে কাস্টাডিতে আছে, তার বিরুদ্ধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তারপরেও যদি একটা দোষারোপের সিরিজ চলতে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আপনাকে অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 22 জন অ্যাডভোকেট দিয়েছিলেন কাকে বাঁচাতে? সুপ্রিম কোর্টে 22 জন অ্যাডভোকেট। মানে তোমাদের তো সরকারকে মানে সাধুবাদ জানানো উচিত। ঘটনা ঘটলে গ্রেফতার হয়ে যাচ্ছে, সেখানে বারবার তোমরা কেন বলছো? না, উনি বললেন সামাজিক ব্যাধিগ্রস্ত যিনি আছেন অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছিল? এই বাবুলাল, শেখ বাবুলাল এত সাহস এই কারণেই পাচ্ছে কারণ অনুব্রত মণ্ডল তার কাছে উৎকৃষ্ট উদাহরণ। যদি মমতা ব্যানার্জির পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, সে বলবে আগে অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করেননি? একই দোষে তো দুষ্ট। অনুব্রত মণ্ডল যেভাবে সেই ধর্ষণের থ্রেট দিয়েছিল, এই শেখ বাবুলাল তাই করছে। এই শেখ বাবুলালরা কারা? এরা হচ্ছে পার্ট টাইম হোমগার্ড, ফুল টাইম তৃণমূল। এই রেপ কালচার আর থ্রেট কালচার তৃণমূলের জমানায় যেগুলো আমরা দেখছি,
আমদানি হয়েছে, এগুলোর যে মাথা তারা হচ্ছে অনুব্রত মণ্ডল। তারা দেখছে অনুব্রত মণ্ডলে এইসব থ্রেট করে কি হয়েছে, তার প্রমোশন হয়ে গেছে। মমতা ব্যানার্জি পাশা নিয়ে হাঁটছেন। কতখানি লজ্জার একজন মহিলা মুখ্যমন্ত্রী, যে মহিলাকে অপমান করেছে, তাকে ধর্ষণের ইঙ্গিত দিয়েছে, তার মা মৃতা মাকে পর্যন্ত ছাড়েনি, তাকে পাশে নিয়ে মহিলা হাঁটছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের মা মাটি মানুষের কালচার। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা খালি এইটা নিয়ে কেন বলবো, সাম্প্রতিক ঘটনাগুলো বলুন না। কসবা ল কলেজ, হরিদেবপুর, দুর্গাপুর আইকিউ সিটি, আজকের দিনে দাঁড়িয়ে কি দেখলাম, যে দত্তপুকুরে এক মূকবধির নাবালিকাকে ধর্ষণ এবং ঘাটায় চিকিৎসক যিনি তার বোনকে, আপনারা সারাদিন দেখিয়েছেন এবিপি আনন্দ, তার বোনকে এইভাবে থ্রেট, সে বোনের আরতি, দাদা আমাকে বাঁচা। আমার তো মনে হচ্ছে যে আমরা কি মেঘে ডাকা তারার আমলে ফিরে গেছি, যে দাদা আমাকে বাঁচা, সে করুণ আরতি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নারী নিরাপত্তা একেবারে তলানিতে। মুখ্যমন্ত্রী যেখানে বলে দেন 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, সেইখানে বুঝতে পারছেন তিনি তো বলেই দিয়েছেন যে আমি পারবো না, তোমরা বাপু নিজেদের নিরাপত্তা নিজেরা দেখো। তো সেই জায়গায় দাঁড়িয়ে অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী অভয়াকাণ্ড থেকে কোনো শিক্ষা নিয়ে বারবার মহিলা ডাক্তারদের এইরকম ভাবে টার্গেট করা হচ্ছে। আপনি কি উড়িষ্যা দেখতে পাচ্ছেন না? আপনি বিহার দেখতে পাচ্ছেন না? সিরিজ হয়ে গেছে ইনসিডেন্ট। আপনারা এক সপ্তাহের মধ্যে 17টা রেপ কেস হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। বারবার একই ঘটনা ঘটে আর বৈষ্ণবরা সেই বাংলা ছেড়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায়, তার বাইরের রাজ্যগুলোর কথা তিনি বলেন। আর এদিকে দেখুন গাইঘাটার প্রসঙ্গ উঠলো, আর আমরা দেখেছি ওই ইঞ্জিনিয়ার তরুণী তার ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা আমাদের সামনে তিনি তুলে ধরেছেন, যে রাস্তায় আলো, পুজোর সময় কিভাবে তাকে মানে হামলা করা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ, আর এমনকি তার দাদা যখন সেখানে বাধা দিতে যায় তাকে পর্যন্ত মারধর করা হয়। দেখুন সেই প্রতিবেদন, তারপর আসছে আলোচনায়। আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। বন্ধুদের সঙ্গে রাতে বেরিয়েছিলেন কালীপুজোর ঠাকুর দেখতে, আর সেই ঠাকুর দেখতে গিয়েই ভয়ঙ্কর ঘটনা। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় মঙ্গলবার রাতে তরুণীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল জনকয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে। কালীপুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। নির্যাতিতা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এখন ব্যবসা করেন। তার দাদা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক। নির্যাতিতার দাবি, রাতে পরিস্থিতি বেগতিক দেখে তিনি ফোন করেন তার দাদাকে। অভিযোগ, বোনের ফোন পেয়ে ছুটে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওই চিকিৎসকও। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আমার আরেকটা দাদার পা অলরেডি ব্রোকেন। হ্যাঁ, ইফ টিচিং ছিল। দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে টেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে। হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? ওরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে এক দল, ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বললো যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো, প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত। যদিও এই ঘটনায় এক অভিযুক্ত পাল্টা চিকিৎসকের বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছেন। আপনি যদি একটা দুটো আঘাত করেন, আমি একটা আঘাত করতে পারি না? তা আপনার দুটো আঘাত আমার ফাটেনি, আবার আমার একটা আঘাত আপনার ফেটেছে, দোষটা কি দুজনেই কিন্তু সমান অপরাধী। এই ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে? দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের সরকার, তারা তাদের মতো কাজ করে চলেছে। আর যাদের মাথার ওপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না। কোথায় একদম ইন্ডিভিজুয়াল কোন ঘটনা ঘটছে সেগুলো ধরা খুব মুশকিলের ব্যাপার। তো পুলিশ প্রশাসন দেখবে। এটার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোনো অবস্থায় সম্পর্ক নেই। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এখন অবধি কেউ গ্রেফতার হয়নি। সমীরণ পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
রাজাগোপাল বাবু, দেখুন আরজি করের ঘটনায় আমরা দেখলাম গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এবং তার অবাধে যাতায়াত ছিল হাসপাতালে, এবং তখনও প্রশ্ন উঠেছিল যে কোন বড় মাথার হাত রয়েছে সঞ্জয় রায়ের মাথার উপর। আবার দেখুন গাইঘাটার ঘটনা, সেই এই যে হোমগার্ড তার ক্ষেত্রেও কিন্তু সে একই বিষয়টা সামনে আসে যে কোন বড় মাথার হাত রয়েছে। আর এই যে মানে দুষ্কৃতীদের এই যে মানে এত বেপরোয়া পরিস্থিতি, ওই কার ক্ষমতার বলে বলিয়ান, মানে এইটাই তো একটা বড় প্রশ্ন, কেন দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে উঠছে? হ্যাঁ, দেখুন যে অপরাধ সারা পৃথিবীতে হয়, ভারতবর্ষে সব জায়গায় হয়, এটা আমি অনেকে যেটা বলছেন আমি একমত। কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারটা হচ্ছে যে এখানে বেশ কিছু মানুষ মনে করেন যে তারা যদি শাসক দলের কাছে থাকতে পারে, তাদের মেম্বার হতে পারে বা আমি জানি না আর কি হওয়া যায়, তো তাহলে নানান ধরনের ইমিউনিটি তারা ভোগ করতে পারে। তারা অপরাধ করলেও পুলিশ তাদের কাছে যাবে না, তারা মানে অফুরন্ত ঘুষ নিতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, কেউ তাদের ধরবে না। এইটাই একটা ধারণা তৈরি আছে। আমি সারা ভারতবর্ষে ঘুষ চলে, সারা ভারতবর্ষে দুর্নীতি চলে, অপরাধ চলে। পশ্চিমবঙ্গে এটাই পার্থক্য যে আমি যদি শাসক দলের মধ্যে তুষ্ট হই তাহলে আমি যা খুশি করব, যে মহিলাকে দেখবে তার উপর অত্যাচার করার বাসনা আমার জানবে, কেউ কিছু করতে পারবে না। আমরা দেখলাম যে আরজি কর, আমরা দেখলাম যে উলুবেড়িয়া, আমরা দেখলাম যে মানে নানান ভারতবর্ষের সর্বত্র যে মহিলা এতক্ষণ মানে আমার খুব কষ্ট লাগছিল শুনতে, ঠাকুর দেখতে গিয়ে তার যে বিপর্যয়, দাদাকে ডেকে এনেও দাদাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে হলো। সুতরাং কেন যারা আছে নিশ্চয়ই আমি এরা যে একদম গুন্ডার কাজ কখনোই নয়, সে জানে আমি এগুলো করছি, আমাকে কিন্তু রক্ষা কবচ দিয়েছে আমার এই অ্যাফিলিয়েশন, এইটা কিন্তু বিরাটভাবে বেড়ে গেছে। এইটা ফ্যামিলিগত ব্যাপার, সাধারণ ব্যাপার, প্রেম গঠিত ব্যাপার, এই সব কথা বলে কিন্তু যদি আপনারা বলতে চান আপনারা কিন্তু অপরাধকে দমন করতে পারবেন না। আপনাদের কিন্তু কঠোর ভাষায় যে দলের কোনো লোক যেন কাজেতে ইমিউনিটি নেই, এটা আপনার আগে প্রথমে ঘোষণা করুন। দলের লোকও থাকলে তাকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এখানে হয়তো দেখা গেছে যেটা ঘটছে, আমরা দেখেছি নামকে বসতে অ্যারেস্ট করা হচ্ছে, পাবলিক মেমোরি ভেরি শর্ট, হয়তো দুদিন অ্যারেস্ট করলো, রাজকীয় হারে রাখলো, তারপরে ছেড়ে দিচ্ছে। একদম দেখুন এখানে উদ্বেগের জায়গাটা রাজাগোপাল বাবু, আমি বৈষ্ণবদার কাছে রিয়াকশন নেব, কিন্তু তার আগে কলতানের কাছে আসবো। যে নির্যাতিতার দাদা তিনি বলছেন যে আমাদের উল্টে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। আমাদের স্টুডিওতে তিনি রিয়াকশন দিয়েছেন যে আমরা এই উদ্বেগের মধ্যে রয়েছি, আতঙ্কের মধ্যে রয়েছে, এবং নির্যাতিতা বলছেন এতটাই ভয় দেখানো হচ্ছে যে আমি এরপর কাজে বেরোবো কি করে আমি জানি না। কলতান, অতীতের এই ধরনের ঘটনায় তো এই অভিজ্ঞতা পশ্চিমবাংলার মানুষের হয়েছে। এই যে একটা মানসিকতা তৈরির কথা তৃণমূলের নেতা বলছিলেন, আমিও একটা মানসিকতার কথাই বলছি। যদি পার্কস্ট্রিটের ঘটনার পর তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ওইটা খদ্দেরের সাথে ঝামেলা বলে সিম্বলাইজ না করা হতো, অন্য আরেকটা ঘটনার পর ওটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বলে সিম্বলাইজ না করা হতো, তৃণমূলে গার্ডেন রিচের দুদলের মারামারিতে পুলিশ অফিসার খুন হওয়ার পর তার বাড়িতে যাওয়ার অপরাধে কার্যত কলকাতার পুলিশ কমিশনারকে বদলি না হয়ে যেতে হতো, এই ঘটনাগুলো যদি পরপর না ঘটতো তাহলে সমাজ বিরোধীরা ভাবতো যে এই পশ্চিমবাংলায় কিছু করতে গেলে ভয়ে থাকতে হয়। কিন্তু পরপর ঘটনা যা ঘটেছে সেগুলো সিম্বলাইজ করে দিয়ে তাদেরকেই আবার পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে খেতে বা ওই নদীর জলে চুবিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানোর কাজ যারা ঘটিয়েছেন। ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়েছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আবার 3 মাসের মধ্যে 11 সালে। এই ঘটনাগুলো দুষ্কৃতীদের মনোজগতের মধ্যে একটা ভাবনা তৈরি করেছে যে কোনো কুচপরোয়া নেই, আমাদের সাথে এই সরকার রয়েছে, এই দল রয়েছে, এই সব পাড়ার দাদারা রয়েছেন, ফলে আমরা এই কাজগুলো পরপর করে যেতে পারবো। একটা দুটো ঘটনায় বৈষ্ণববাবু বললেন অ্যারেস্ট হয়েছে, সাধুবাদ জানানো উচিত। আমি বলছি যে অ্যারেস্ট হওয়ার আগে নিশ্চিতভাবে থানা থেকে খোঁজ করে নেওয়া হয়েছে যে এ কি বড় মাছ না এ কুচো মাছ। যদি কুচো মাছ হয় তাহলে অ্যারেস্ট হয়তো হয়েছে, কিন্তু বড় মাছেরা পশ্চিমবাংলায় গত 13 বছরে অ্যারেস্ট হয়নি। শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে ওই ভাঙচুর হয়েছিল হাসপাতালের ভেতরে, এইটা কেউ বিশ্বাস করবেন পশ্চিমবাংলায়? নিশ্চিতভাবে নয়। ফলে এই ধরনের বড় মাতব্বর যারা, তারা যতক্ষণ না টেকিং ইনটু অ্যাকাউন্ট হবেন ততদিন এই মানসিকতা, সমাজ বিরোধীদের এই ফ্রি ফ্লো মনোভাব এটা পশ্চিমবাংলায় হতে থাকবে। সবাই মিলে একটা চেষ্টা হচ্ছে যে কি করে তৃণমূলকে লিঙ্ক আপ করা যাবে। ঠাকুর দেখতে বেরিয়ে কতগুলো মিসক্রিয়েন্টস এই ঘটনা ঘটেছে, পুলিশ তার ব্যবস্থা নেবে, একটা ঘটনা নিশ্চিতভাবে নেবে। এটা এই যে বলা হচ্ছে যে মাথায় একটা বড় হাত আছে, এখনো পর্যন্ত কিন্তু সেটা কোনো জায়গায় আসেনি, কিন্তু আগে থেকেই একটা হাওয়াজ করে বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা আক্রান্ত হয়েছেন, তরুণী অভিযোগ করছেন, তরুণীর দাদা বলছেন
যে তোকে দেখে নেব, তোদের দেখে নেব, আমাদের কিছু করতে পারবি না, এই ধরনের কথা বলা হয়েছে, নানান রকম কটূক্তি করা হয়েছে। একটা বিষয় শুনুন, অবস্থায় তারা নানান ধরনের কথা মন্তব্য করবে, তার দায়িত্ব কি কোনো পলিটিক্যাল পার্টি নেবে? আমাদেরকে জোর করে আপনারা লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছেন, এটাই তো আনফরচুনেট হচ্ছে। আপনি দেখুন না অ্যারেস্ট হয়েছে কিনা, সিপিএম আমলে অ্যারেস্ট হতো না। অ্যারেস্টের বিষয়টা নয়, বৈশ্বনাথ অ্যারেস্ট হবে, ঘটনাটা ঘটছে কেন? মুখ্যমন্ত্রী কাউকে ছাড়াতে গেলে তাকে ছেড়ে দিতে হয় না। ভাইটা প্রাণ দিল রাজীব, বরুণ বিশ্বাস থেকে শুরু করে সেই এই বারাসাতে হয়েছিল সেই রিঙ্কু দিদি রিঙ্কুকে বাঁচাতে গিয়ে ভাইটা বেঘরে প্রাণ দিল, তারপর থেকে ওই জায়গাটায়, আচ্ছা ওগুলো বাদ দিন, কামদুনির রাস্তায় সে অন্ধকার এখনো পর্যন্ত কনভিকশন হয়েছে বলুন না আমাকে কনভিকশন হয়েছে, আর কোথায় কনভিকশন হয়েছে কামদুনিতে? বলবেন আপনি হাইকোর্টে কনভিকশন হয়, হাইকোর্টে ওরে আপনাদের কারণে আপনি জোর করে সব তৃণমূলের ঘাড়ে চাপালে হবে না। ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা আপনারা করছেন, এটা বারবার আপনাদের মিথ্যেটা প্রতিশ্রুতি। দুজনে একসঙ্গে কথা বলে শোনা যাচ্ছে না। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, আক্রান্ত তরুণী নিজে আমাদের স্টুডিওতে বলেছেন একদম নাম করে তাকে থ্রেট দেওয়া হয়েছে, নাম করে ভয় দেখানো হয়েছে এবং তিনি সেই নামগুলো অভিযোগ দায়ের করেছেন, জানিয়েছেন। অর্থাৎ দুষ্কৃতীদের মনে যেটা থাকার দরকার ছিল, ভয় থাকতে হবে, তা না করে, যে ভয় ধরানোর দরকার ছিল তা না করে দুষ্কৃতীরা উল্টে এটা বলতে চাইছে যে ভয় রাখতে চাইছে, ভয় থাকতে হবে এর রাজ্যের জনগণকে, এটাই করতে চাইছে তারা। বিশ্বনাথদা দেখো, মানে শাহজাহানকে ধরতে কতদিন অপেক্ষা করতে হয়েছিল। সন্দেশখালীতে মেয়েদের উপর নির্যাতনের প্রতীক ছিল শাহজাহান, আজকে জেলে বন্দি। সেই সন্দেশখালীর মায়েদের নির্যাতন করার পরে শাহজাহানকে অ্যারেস্ট কিন্তু রাজ্য পুলিশ করেনি, রাজ্য পুলিশের করা উচিত ছিল। এবং একই সাথে তোমায় বলতে চাই যে আরজিকরের যখন আন্দোলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবুদের সাথে বসে একের পর এক উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন যে আর যাতে কোনো ডাক্তারবাবুকে নির্যাতনের শিকার না হতে হয়, তার জন্য হাসপাতালগুলোতে সিকিউরিটি বা নিরাপত্তার যে একের পর এক ঘোষণা উনি করেছিলেন। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই উদ্যোগগুলো প্রশাসন নেয়নি। এখানে তৃণমূল শব্দটা বলতেই রাজি নই। প্রশাসনের মাথাকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর কেন একের পর এক মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা নির্যাতিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, তারপরেও ব্যবস্থা নিতে পারছে না? এই প্রশ্নটা তো থাকবেই। এবং সারা রাজ্য জুড়ে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, একটা লুম্পেনাইজেশন অফ পলিটিক্স হয়েছে। রাজনীতিতে লুম্পেনাইজেশনকে আটকাতে পারে একমাত্র একটা দক্ষ এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা। আমরা বারবার যে প্রশ্নটা তুলি যে পুলিশকে যদি তুমি দক্ষতার সাথে পরিচালনা করতে চাও, ল অ্যান্ড অর্ডারকে যদি মেনটেন করতে চাও, সমাজে যদি বার্তা দিতে চাও, তাহলে পুলিশ প্রশাসনকে রাজনীতির কারণে ব্যবহার করা যাবে না। ভোটের রাজনীতি হোক বা দলীয় দৈনন্দিন রাজনীতি হোক, তুমি যদি পুলিশ প্রশাসনকে দলীয়করণ করো, তাহলে সমাজের অপরাধের পরিমাণ বাড়বে, প্রশাসনের দক্ষতা কমবে। পুলিশ প্রশাসনের দক্ষতা কমেছে, যারই ফলে যারা অপরাধী তারা মাথাচিড়া দিয়ে উঠছেন, চ্যালেঞ্জ করছেন, সাধারণ নাগরিক থেকে এমনকি পুলিশের পরিবারকেও চ্যালেঞ্জ করছেন। বহু জায়গায় বারবার সেটা রিফ্লেক্ট হচ্ছে। ফলে যে লুম্পেনাইজেশন অফ পলিটিক্স হয়েছে, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর প্রশাসনিক একদম নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর তৃণমূল বারবার বলে কিছু ঘটলে যে সামাজিক ব্যাধি বিচ্ছিন্ন ঘটনার এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, বীরভূমের মোহাম্মদ বাজারে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই আক্রান্ত নার্স। স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা, পাথর দিয়ে নার্সের মাথায় আঘাত করা হয়। দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছে নার্স, মাথায় 22টি সেলাই পড়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে মোহাম্মদবাজার থানার কাঁইজুলি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে যিনি নার্স রয়েছেন রীনা মণ্ডল, তাকে এক যুবক আসে এবং তাকে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে বলে জানা যাচ্ছে। এবং এই যুবক মদ্যপ অবস্থায় ছিল এবং যেটা অভিযোগ যে রীনা মণ্ডল তিনি তার কাজ শেষ করে তিনি তখন বাড়ির পথে যাচ্ছিলেন, হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন, সেই সময় এই যুবক মধ্যবস্থা আসে এবং তাকে বলে যে তাকে কিছু ওষুধ দিতে হবে এবং একাধিক ওষুধ সে চাইতে শুরু করে এবং তখন তার সঙ্গে এই রীনা মণ্ডলের তর্কাতর্কি শুরু হয় এবং তারপরই অভিযোগ যে একটি পাথর তুলে তার মাথায় আঘাত করে এবং সে গুরুতর আহত হয়। এবং এই খবর পেয়ে স্থানীয় যারা বাসিন্দা ছিল তারা সেই যুবককে ধরে ফেলে এবং তারপরে এই আহত নার্সকে তাকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন, তার মাথায় 22টি সেলাই পড়েছে এবং
সে গুরুতর আহত, এবং এই ঘটনা কেন ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যুবক তিনি আসেন হাসপাতালে এবং তিনি প্রথমে বিভিন্ন ওষুধের দাবি করেন, এবং তখন এই নার্স জানান যে কিছু ওষুধ তাদের কাছে নেই, সেই ওষুধ তারা দিতে পারবেন না। এই নিয়েই তর্কাতর্কি, তারপরে এই মারধরের ঘটনা, এবং গুরুতর আহত হয়েছেন এই নার্স, এবং তাকে এই মুহূর্তে ট্রিটমেন্ট চলছে মোহাম্মদবাজার থানার পুলিশ। ধন্যবাদ। অনিলদার কাছে আসবো। অনিলদা, ভাবতে পারছেন স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা, সেখানে গিয়ে এলাকার মানুষজন তারা এসে নার্সকে উদ্ধার করছে, নার্সের মাথা ফাটলো, দুষ্কৃতী এমন হামলা চালিয়েছে, ভাবা যায়? এই নিরাপত্তা নিয়ে এত কথা বলছিলাম আমরা। না, এনসিআরবি তো বলে দেবে সেফেস্ট সিটি, কিন্তু কথা হচ্ছে জাগলারি অফ ফিগার, এখান থেকে এগুলো রেকর্ড হবে ছোটোখাটো করে, এগুলো ফিগারগুলো যাবেই না। কিন্তু কথা হচ্ছে 22টা স্টিচ, ক্যান ইউ ইমাজিন একটা মাথায়, একটা মহিলার মাথায়? ঈশ্বরের কাছে প্রার্থনা করবো উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এই সাহসে মাতালদের কারবার ঠিকই, কিন্তু মদ খেয়ে মাতালদের এত বড় সাহসটা হবে কেন? মাতাল তো তালে ঠিক আছে, যাতে মাতালের তালে তো ঠিক আছে, নিজের ওষুধ চাইছে বিনা পয়সায়, উনি বলছেন আমার দেবার নেই, মারতে হবে। এই সাহসটা আসছে কোত্থেকে? তাহলে পুরোপুরি যে মাতাল তা নয়। আগেরটাও বললেন পুজোর ওখানে বেরিয়েছে মাতালের কারবার। মাতালদের ধরার দায়িত্ব কার? ধরার দায়িত্ব পুলিশের, পুলিশ পেট্রোলিং। স্বাস্থ্য কেন্দ্রে এত সাহস পায় কি করে? একজন ঢুকে গিয়ে নার্সের মাথা ফাটিয়ে দেবে? দেখুন না, এরপরে নিশ্চিত পুলিশ তাকে তার যা ব্যবস্থা নেবার নেবে। এবার এই যিনি অভিযোগ করেছেন, প্রথমে আপনারা বললেন যে তিনি হাসপাতাল থেকে বাড়ির পথে যাচ্ছিলেন, তখন তার কাছে চেয়েছে, ওষুধ চেয়েছে, তিনি ওষুধ দিতে চাননি, ওকে নার্সকে মেরেছে। যে ঘটনা ঘটিয়েছে তাকে নিশ্চিতভাবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একে তো ছেড়ে কথা বলা যাবে না। যে অন্যায় করবে, যে পাপ করবে, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার অবাক লাগছে আসলে। না না না, প্রায়শ্চিত্ত করতে হবে। পুলিশের পেট্রোলিংটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে এই একটা কথাতেই, মাতাল যে রাজ্যে ঢালাও এখন ওই 28 টাকার পাউচ ঢালাও বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে এখন এই খাও খাও বুধ হয়ে ডুবে যাওয়া অবস্থা, এই নীতি। সেই কারণে এরকম মাতাল আরও বাড়বে। এরকম মাতাল বাড়লে তাদের উপরে, মহিলাদের উপরে অত্যাচার হবে। এই রকম আজকে এই রীনা মণ্ডল যে যার কথা বলছি আমি, সত্যি কথা 22টা স্টিচ মানে ভয়াবহ অবস্থা। কতখানি এদের সাহস বেড়েছে, এরা জানে যে কতটা মানে বার বেড়েছে এদের, কারণ জানে রাজ্য পুলিশ প্রশাসন তারা কিচ্ছু নজর দেবে না, বরং যারা মদ খাবে তাদের উৎসাহিত করবে, কি তোমরা খাও, আমাদের কোষাগারে আরো অর্থ আসুক, আমরা খেলা মেলা মৎস্য এগুলো আরো বেশি করে করতে পারি, রাজ্য রসাতলের যায় যাক। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান নীতি। মানে বিজেপি শাসিত রাজ্যে মদ বিক্রি হয় না, শুধুমাত্র পশ্চিম বাংলায় হচ্ছে, গুজরাটে হয় না, জানেন না, বিহারও। সমস্যাটা সম্ভবত মদের নয়, সমস্যাটা আমরা আবার বলছিলাম যে এরকম মানসিকতার, যে মানসিকতা জানে এই আক্রমণটা হলে তার কিছু হবে না। যদি ওষুধ নেওয়ার যে কথাটা এখানে বলা হচ্ছে, এখন তো ডিটেল রিপোর্টটা আসেনি, এই ওষুধ নেওয়া না পাওয়ার ক্ষেত্রে যা সমস্যা, সেক্ষেত্রে এই যে অ্যাগ্রেসিভনেস, ডাক্তার নার্সদের ওপর এই ধরনের ঘটনা ঘটানো যায়, এই ঘটনা যদি আগের কোনো একটা ক্ষেত্রে যথাযথ শাস্তি এবং সেই ঘটনা টিভি মিডিয়াতে দেখিয়ে প্রচারটা হতো যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটালে কড়া শাস্তির বিধান আছে, তাহলে পরের বার থেকে তিনি যাই মদ্যপ থাকুন বা যা থাকুন এইটা অন্তত তার মাথার মধ্যে থাকতো। কিন্তু গত 13 বছর ধরে এই যে খোলা ছাড় দিয়ে দেওয়া হয়েছে যে কোনো ক্ষেত্রের দুষ্কৃতীদের, সে দুর্নীতি থেকে আরম্ভ করে আরজি করের ঘটনা, সবাইকে যে খোলা ছাড় দিয়ে দেওয়া হয়েছে, ফলে আর আজকে পাড়ার যে কোনো যারা খুচরো এই ধরনের কাজ কারবার করে একটু আমাকে বলতে দিয়েছে, আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যকেন্দ্রে মহিলা ডাক্তার নার্সরা কাজ করেন, আমাদের দেশের অধিকাংশ নার্সই মহিলা, এবং সেখানে সারা রাত দিন 24 আওয়ার্স খোলা রাখতে হয়। সুতরাং সুপ্রিম কোর্টও বলেছে, সবাই জানে যে সেখানে একটা সুরক্ষার ব্যবস্থা প্রয়োজন। একজন লোক মদ খেয়েছে বলে সে সেখানে ঢুকে পড়বে, তারপরে কেউ তাকে দেখবে না, হ্যাঁ ঠিক আছে, সে মেরেছে পালাবার জায়গা নেই, মদ খেয়েছে, তাকে ধরে ফেলা ইজি, এটা নিয়ে গর্ব করে লাভ নেই। কিন্তু সে ঢুকলো, তাকে আটকানোটা, যখন কেউ মদ খেয়ে রয়েছে তখন সে যা খুশি করতে পারে, সে যে কোনো লোককে মারতে পারে, মহিলা মানে রোগীকেও মারতে পারে, সেইগুলোকে আটকানোর কোনো ব্যবস্থা হচ্ছে না, সরকার করতে চাইছে না। কেননা সরকার মনে করছে যে যে সমস্ত মানুষ এ ধরনের কাজ করছে তারা কোনো একটা এনগেজ থাকুক, কাজে এনগেজ থাকুক, তাহলে হবে কি এই ধরনের দুষ্কৃতিমূলক কাজে এনগেজ থাকলে সে পরিবর্তনের কথা সে বলবে না।
সুতরাং তাকে এই ধরনের নোংরামির মধ্যে যদি ডুবিয়ে রাখা যায় তাহলে তাকে দেখে আরও অনেকে অনুপ্রেরণিত হবে। এটাই বোধহয় সরকারের লক্ষ্য। তার ফলে তারা মানে কোনো ব্যবস্থাই নিতে এই মুহূর্তে একটি খবর এসে পৌঁছেছে, আপনাদেরকে জানাবো। কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, পথ অবরোধ। ঠিক কি ঘটেছে? কাকদ্বীপের সূর্যনগরে যেখানে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে, ঠিক কি ঘটেছে সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, দেখো, মঙ্গলবার গভীর রাতে যেটা জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় এলাকার সূর্যনগরের গ্রাম পঞ্চায়েতের কালী মন্দিরে এবং সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসী জড়ো হন সেখানে এবং তারপর তারা লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ, কিন্তু পুলিশ দীর্ঘ সময় ধরে তাদেরকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে প্রতিমা সেখান থেকে সরিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করলেও এলাকা শান্ত হচ্ছিল না। সময় যত গড়াতে থাকে উত্তেজনা বাড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত কালী মূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপরে বিক্ষোভকারীরা জড়ো হন এবং দীর্ঘ সময় ধরে পথ অবরোধ করে রাখেন। পুলিশের তরফ থেকে একটা টুইট করা হয়েছে। টুইটে বলা হয়েছে যে সকাল থেকে কিছু মানুষ এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং পরিস্থিতি যখন আরও বড় আকার নেয়, জাতীয় সড়ক যখন অবরুদ্ধ হয়ে যায়, দীর্ঘ সময় যখন যান চলাচল বন্ধ হয়ে যায়, তখন পুলিশের তরফ থেকে টুইট করে বলা হয়েছে তখন পুলিশ কার্যত বাধ্য হয়ে সেখানে মৃদু লাঠিচার্জ করে, জনতাকে ছত্রভঙ্গ করে এবং সেখান থেকে মূর্তিকে সরিয়ে নিয়ে এসে তারাই বিসর্জনের জন্য উদ্যোগ নেয়। কিন্তু ঘটনাটা পুলিশের বয়ান এইরকম থাকলেও সকাল থেকে কিন্তু আসরে নেমে পড়ে বিরোধী দল বিজেপি। তাদের মূল অভিযোগ তৃণমূল সরকার এবং প্রশাসনের দিকে। টুইট করেছেন একের পর এক বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা একের পর এক টুইট করেন। তাদের মূল আক্রমণের লক্ষ্য যে তৃণমূল সরকার। তারা বলছেন যে এমন একটা পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে যেখানে দুষ্কৃতীরা অন্যায় করতে, অপরাধ করতে তাদের হাত কাঁপছে না, তারা বিন্দুমাত্র ভীত নন, তারা নির্দ্বিধায় মুক্ত মনে অন্যায় কাজ করছেন। দিনের পর দিন সরকার নীরব হয়ে দেখছে, পুলিশ প্রশাসন নীরব হয়ে দেখছে এবং শ্রমিক ভট্টাচার্য তার টুইটে বলেছে যে নির্লজ্জতার একটা প্রকট রূপ দেখা গেল সরকার এবং প্রশাসনের। এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের মুখপাত্র কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে ঘটনা যেভাবে অতিরঞ্জিত করার চেষ্টা করছে বিজেপি, বাস্তবে হয়তো তেমনটা নয়। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে, অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। পুলিশ নিজেও টুইট করে বলেছে যে আমরা এখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দোষীদেরকে ধরা যায়। তৃণমূল কংগ্রেস বলেছে বিষয়টা পুরোপুরি পুলিশ দেখছে এবং অপরাধ কেউ করে থাকে তারা ধরা পড়বে। ধন্যবাদ তোমায় দীপক। অর্থাৎ আপনারা শুনলেন যে বিজেপি লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে, একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির। তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এভাবে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মৌলবাদীদের দোষণের ফল সরব হয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে দাবি করেছে রাজ্য পুলিশ।
আপনাদের জানিয়ে রাখি, রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়েছে যে অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে। যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা সামাল দিতে বিসর্জনের উদ্যোগ নিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে, উত্তেজনা সামাল দিতে মূর্তি বিসর্জনের উদ্যোগ নিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে সকালটা হলেই মন খারাপ হয়ে যায়। আমি যখন সকালে উঠলাম ভিডিও পেলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরের মাথাটা বাদ চলে গেছে। কেউ বা কারা রাত্রে করেছে, কে করেছে খোঁজার দায়িত্ব আমার নয়, পুলিশের দায়িত্ব। স্থানীয় লোকেরা কারণ নামে অভিযোগ করেনি, তাই আমি অভিযোগ করছি না। কিন্তু এটা খুব খারাপ লাগে যে আমাদের হিন্দুস্তানে এবং আমরা হিন্দুরা কেন এই জিনিস হবে। ঠাকুর তো রাজনীতির বিষয় নয়, ঠাকুর তো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জায়গা নয়, ঠাকুর তো সবার। কেন এই জিনিস হবে? আমরা যারা সনাতনে বিশ্বাস করি, আমরা সব সময় নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। তো এটাকে যদি কেউ মনে করেন দুর্বলতা, তা বেশি দিন হতে পারে না। মোগল পাঠানরাও সনাতন হিন্দু ধর্ম মন্দিরকে শেষ করতে পারেনি, যারা এখন চেষ্টা করছেন তারাও পারবেন না। অর্থাৎ কাকদ্বীপের সূর্যনগরে এই মূর্তি ভাঙা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। একের পর এক বিজেপির সেই পোস্ট সামনে এসেছে এবং যেখানে অভিযোগের আঙুল প্রশাসনের দিকে। দেখুন, আমি যতদূর দেখেছি যে এখানে যে ঘটনাটা ঘটেছে, প্রশাসন বলেছে স্ট্রং অ্যাকশন নেবে এবং অপরাধীদের খুঁজে বার করা যাবে। এটাকে ঘটনাটাকে অত্যন্ত নিন্দাজনক ঘটনা। মা কালীর মূর্তি যারা ভেঙেছে তারা কোনো ধর্ম বা জাত নয়, তারা দুষ্কৃতকারী। কারুর ধর্মবিশ্বাসে আঘাত যারা দেয় তারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ প্রশাসন সেটা দেখছে এবং তার ব্যবস্থা নেবে। কিন্তু বিজেপি এটাকে নিয়ে তার রাজনৈতিক ফায়দা তোলার যে প্রচেষ্টা করছে, এটা ওরা সবসময় করছে যে কি করে ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে মানুষকে উস্কানি দেওয়া যায়, একটা গন্ডগোল লাগানো যায়। যদি একটা রাস্তা অবরোধ করে একটা গন্ডগোল লাগে, মানুষে বিভেদ তৈরি করে একটা গন্ডগোল এই করা যায়, এটা হলো বিজেপির চেষ্টা। আমি আপনাকে বলছি যে আমাদের ওই জিহাদিগুলোকে আড়াল করা, যারা ভেঙেছে ব্যবস্থা নেবে, দুষ্কৃতকারীরা আইডিয়োলজি আপনাদের আইডিয়োলজি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা নিয়ে লাইট লাগানোর যে চেষ্টা, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। কেটে দিয়েছে জিহাদিরা, আর আপনারা বলছেন এটা নিয়ে আপনারা উস্কানি দেওয়ার চেষ্টা করবেন। এটাই আপনাদের রাজনীতি। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো এটাই আপনাদের রাজনীতি। আপনাদের রাজনীতি জানা আছে, আপনাদের রাজনীতি জানা আছে। আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। একটা কমিউনাল পার্টি ঝগড়া লাগানোর জন্য এগুলো করছে। কেন দক্ষিণ 24 পরগনার এসপি আলী পালিয়ে গেছেন? এটাই কি আপনাদের ব্যবস্থা নিচ্ছে? আপনি দেখুন না, আপনি দেখুন না ব্যবস্থা নেয় কিনা, আপনি দেখুন না ব্যবস্থা নেয় কিনা। আপনি হাওয়া গরম করবেন না। এই বিজেপির এই হাওয়া গরম অভ্যাসটা চালু। আপনাদের এখানে দক্ষিণ 24 পরগনার বারুইপুর শহরে পলিটিক্স করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করছে। হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বারে হয়েছে। কখনো মন্দিরে ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেকটা ইস্যুতে শোনা যাচ্ছে না, প্রত্যেকটা ইস্যু শুনেন। একটু কেয়ার একটু কেয়ার বক্তব্য শুনেন। এই ছবিটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কিভাবে জামাতি জিহাদিরা আজকে পশ্চিমবঙ্গের বুকে তারা বারে আমাদের ধর্মকে আঘাত করছে। আর এরা বলছে ধর্ম নিয়ে রাজনীতি, এটা আমার উস্কানি, আপনারা উস্কানি দিচ্ছেন। আপনারা জামাতি জিহাদিগুলোকে আপনারা আশ্রয় দিচ্ছেন। একজন মানুষেরও ধর্মবিশ্বাসে আঘাত লাগছে, এরকম একটা ঘটনা, সেই ঘটনা এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরও পুলিশ কিছু করতে পারছে না। এটা কিন্তু যারা এই ঘটনাটাকে ব্যবহার করছেন উস্কানির জন্য, সে যে মানুষ হোক, যারা এই ঘটনা ঘটেছেন তাদের বাড়তি উৎসাহিত করছে। অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কাকদ্বীপের পুলিশ ব্যবস্থা নিতে পারবে বলে আমাদের মনে হয় না। কারণ সিপিআইএম এর দেবুদাস উষা দাসকে যে পুড়িয়ে মারা হলো, এই আজকে রাত অবধি সেই অপরাধীদের শাস্তি হয়নি। ফলে এই যে অপদার্থ পুলিশের ব্যবস্থা, তারা এই ঘটনারও কোনো সঠিক তদন্ত করতে পারবে বলে আমাদের মনে হয় না। কারণ তারা এরকম
কাজ শিখেছেন যে সবসময় অপরাধীদের আড়াল করে যেতে হয়। অতীতেও করেছেন কাকদ্বীপের ঘটনায়, এইবারও করবেন বলেই আমাদের মনে হয়। কিন্তু এতে করে আসলে যে মানুষ ভাগের শক্তি, যারা ধর্মজাত নিয়ে এই নোংরা খেলাটা নেমেছে তাদের একটু বাড়তি সুবিধা হবে, সেইটা তৃণমূলের সরকার দিতে চাইবেন কিনা সেটা কিন্তু তাদেরকেই ঠিক করতে হবে। অনিল জানা। না একটা জিনিস যেটা হচ্ছে, আমরা পাশের বাংলাদেশে দেখতাম সেখানে একজন কি উপদেষ্টা আসছেন, তিনি আসার পরে মূর্তি ভাঙা, হিন্দুদের মন্দির ভাঙা, হিন্দুদের গলা কাটা এগুলো চলছিল। মাঝখানে সে দেখা যাচ্ছে সেই আইডিওলজিতে এখানেও চালু হয়েছে। শুধু এখানে না, হাওড়াতেও দুর্গা ঠাকুরের মূর্তি প্যান্ডেল ভাঙা হয়েছে, বিসর্জনে মূর্তি ভাঙা হয়েছে, একাধিক হয়েছে, নতুন কিছু না। তবে এই যে জিনিসগুলো হচ্ছে, আজকে বৈশ্বনাথবাবু বলছেন রাজনীতি, ধর্মকে রাজনীতি, ধর্মতে রাজনীতিতে কে এনেছিল? কে ইমাম সাহেবের দিদি ভোটের জন্য ভোটের প্রচার করিয়েছিল? ইমাম সাহেবের নামই অ্যাসোসিয়েশন দিয়ে ভোট পুলিশ কর্তা হিসেবে এসেছেন, আপনি কেন পুলিশ অ্যাকশন নেবে কিনা? পুলিশ আপনি পলিটিক্যাল মহেশতলায় অ্যাকশন নিয়েছে, মহেশতলায় কি হয়েছে? মহেশতলায় কি অ্যাকশন নিয়েছে? আপনি কতদিন কাস্টডি হয়েছে আপনি জানেন? পুলিশ ঝান্ডা ওড়াচ্ছে, সাদা পুলিশ কর্তা, আপনাকে খবর রাখতে হবে তো। আপনি তো পলিটিক্যাল কথা বলেন, পুলিশ সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছে আমাদের মেয়ররা ছবি দেখার পরেও, হ্যাঁ ছবি দেখার পরেও বলছেন যে আমরা সাদা ফ্ল্যাগ, একজন সমাজ বিরোধী কি করে চ্যালেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেশনকে যে আমি 10,000 লোক নামিয়ে দেবো, কত 250 পুলিশ আছে, কি করবে? এই বলার পরে পুলিশ কোনো কম্বিং অপারেশন করেছে ওখানে? কি বললো, কতজন অ্যারেস্ট হয়েছে আপনি মহেশতলায় জানেন? কাকদ্বীপের ঘটনা দেখুন না কি হয়। অভিযোগ যখন সামনে আসছে তখন পুলিশের কি বক্তব্য আপনাদের সামনে রাখবো। বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। তদন্ত শুরু হলেও স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়। জাতীয় সড়ক অবরোধ করে মূর্তির বিসর্জনে বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বল প্রয়োগ করে পুলিশ, আর সেই সময় পুলিশের ওপর পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা। এরপরই মূর্তির বিসর্জনের ব্যবস্থা করে পুলিশ। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে। মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী, দাবি রাজ্য পুলিশের। কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা, যেখানে বিজেপির একের পর এক শীর্ষস্থানীয় নেতারা তারা পোস্ট করছেন, তারা অভিযোগ করছেন প্রশাসনের দিকে। এবং পুলিশের যেটা ভার্সন, পুলিশ বলছে যে রাস্তা অবরোধমুক্ত করতে লাঠিচার্জ করতে হবে এবং দোষীদের কাউকে ছাড়া হবে না, সেটা পুলিশ যে পোস্ট করেছে তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, পুলিশকে কিন্তু অতি দ্রুততার সাথে কিন্তু প্রকৃত যে অপরাধী, শুধু লোককে দেখালে হবে না, কিন্তু প্রকৃত যে ইনভলভ আছে সেই রকম ব্যক্তিকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এখানে বাংলাদেশের সিমডম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বাংলাদেশে ইউনুস সরকার আসার পর একের পর এক হিন্দুদের মূর্তি ভাঙার দৃষ্টান্ত আছে, হিন্দুদের উপর অত্যাচারের দৃষ্টান্ত আছে। এইরকম ঘটনা কাকদ্বীপে কি করে ঘটলো এবং কোন কারা, মানে একইভাবে আমি বলবো যে সমাজে এমন কিছু মানুষ সাহস পাচ্ছে, সেই সাহসটা কোথার থেকে পাচ্ছে যে বারবার তারা এই ধরনের অপরাধ করছেন। ফলে পুলিশকে কিন্তু দৃষ্টান্তমূলক অবস্থান নিতে হবে। একই সাথে তোমায় বলতে চাই, এই ঘটনাটা কিন্তু যারা ধর্মপ্রাণ হিন্দু মানুষ তাদেরকে কিন্তু খুব বেদনা দিয়েছে এবং তারা আহত। আমি তোমায় বলছি, আজকে এই ছবি সমাজ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে গেছে। হিন্দুরা, বিশেষ করে ধর্মপ্রাণ হিন্দুরা কিন্তু অত্যন্ত আহত, ব্যথিত এবং এর কিন্তু একটা নেগেটিভ প্রভাব শাসক দলের বিরুদ্ধে পড়ার সম্ভাবনা আছে যদি না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হয়। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে কিন্তু আমি তোমায় বলছি এর রাজনীতির প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে। পুলিশ তদন্ত করছে, আমার বিশ্বাস অপরাধীরা অ্যারেস্ট হবে এবং তাদের কঠিন সাজা হবে। এবং এটাকে নিয়ে আমি বলছি যে বিজেপি যে ধরনের কথাবার্তা বলছে এতে কিন্তু উত্তেজনা তৈরি করা উনি হিন্দু আর আমি হিন্দু না, আমরা আপনাদের থেকে বেশি হিন্দু, ওইসব কথা বলবেন না। আমার জানা আছে রাজনীতি, এইটা নিয়ে রাজনীতি করার চেষ্টা এটা করবেন না। বাংলায় উত্তেজনা তৈরি করবেন না। আপনারা এটা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করেন, আপনারাই ভাঙেন আর আপনারাই উত্তেজনা তৈরি করেন। এটা বিজেপি পার্টির এই ধরনের ঘটনা ঘটায়, বিজেপি এগুলো করায়, বিজেপি এগুলো করে উত্তেজনা
কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা, মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, পথ অবরোধ। পুলিশ বলছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, এই অস্থির পরিস্থিতি তৈরি হওয়া কিভাবে আটকানো সম্ভব? না দেখুন, আমি একটু বলি যে সকালবেলা আমাকে একজন কেউ পাঠিয়েছিল এরকম মা কালীর মূর্তিটা ভাঙা। আমার মনে হয়েছিল যে সে কাকদ্বীপ লিখেছিল, আমি ভেবেছিলাম বাংলাদেশে কোনো কাকদ্বীপ আছে। তখন আমি বলেছিলাম যে ইউনুস থাকতে থাকতে আর কিছু হবে না, এইসবই হবে। কিন্তু পরে যখন জানতে পারি যে কাকদ্বীপটা আমাদের ডায়মন্ড হারবারের কাকদ্বীপ, তখন কিন্তু বুঝতে পারি যে ভারতবর্ষের মধ্যে এমন একটা এই ধরনের কাজ করার অনুপ্রেরণা কী করে তারা পাচ্ছে। মানে কালী মূর্তি যেই ভাঙুক তাকে কেউ ধরতে পারছে না, জানতে পারছে না। মূর্তি ভাঙা হলো, একটা বিস্তীর্ণ অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করলো। আমি একটা কথা বলি, আমাকে বলতে শেষ হয়, অধ্যাপক আপনি পরে বলবেন, আমি আসছি, আমার একটা কথা বলতে দিন, আমাকে একটা কথা বলতে দিন, আপনার যুক্তিটা ভালো। আমি যেটা বলতে চাইছি যে সেটা তো ভেঙে দিয়েছে, দুষ্কৃতীদের কাজ বুঝতে পারলাম। পুলিশের কি কাজ ছিল? মাকে কি প্রিজন ভ্যানে নিয়েছিল? পুলিশ দেখুন, আমাদের যে নিয়ম এতকাল আমরা দেখে এসেছি, যতক্ষণ না ঠাকুর ভাসান যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের কোনো ধরনের ক্ষতি হলে, অঙ্গ বিচ্যুতি ঘটলে আবার নতুন করে বসানো হয়। এটা আপনি নিজে বলে আপনি বিরাট হিন্দু, কিন্তু সেই হিন্দু ধর্মটা কেন মানা হয়? কেন নতুন করে সেখানে আপনি মাকে প্রিজন ভ্যানে তুলে অসম্মান করেছেন? আপনি এখন বলতে চাইছেন? আমরা প্রথম থেকেই বলছি যে কারুর ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া অন্যতম নয়। আমি নিজে হিন্দু ব্রাহ্মণ, এই ধরনের যে ঘটনাগুলো বলা হচ্ছে এটা কেবলমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে ফায়দা নেওয়ার জন্য, বিজেপি ফায়দা নিতে চাইছে। দেখুন, পুলিশ বলছে অপরাধীদের কাছে তল্লাশি চলছে, কাউকে ছাড়া হবে না। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজকের সরগরম ক্লাস এখানেই শেষ করছি। ওনারা সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে।